হাই স্টুডেন্টস, আমরা একটা কঠিন টপিক শুরু করেছিলাম ইন্ডিয়ান ইকোনমি এর মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটা। আমরা আগের ক্লাসে ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এই আজকের ক্লাসটাকে ভালো করে বোঝার জন্য আমরা জাস্ট হচ্ছে কি আগের ক্লাসের সামান্য একটু ইন্ট্রোডাকশনটা আমরা নিয়ে নিই, তাহলে আমরা ভালো বুঝতে পারবো যে এই ক্লাসে আমরা কী পড়তে চলেছি এবং কেন পড়তে চলেছি। আমরা বলেছিলাম যে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটা হচ্ছে কি দুটো পার্টে আমরা ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে মানি পার্ট আর একটা হচ্ছে কি যে ব্যাংকিং পার্ট। ব্যাংকিং পার্টের 10টা টপিক আমরা পড়ার কথা, হ্যাঁ, সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে পড়বো। আজকে আমরা পড়ে থাকবো মানি টপিকটার মধ্যে। তার মানে কি মানি অ্যান্ড ব্যাংকিং, একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে ব্যাংকিংটা পরে রইল হচ্ছে মানি। ওকে, মানি হচ্ছে কি এক ধরনের এক্সচেঞ্জেবল মানে ম্যাটেরিয়াল, যার ফলে তুমি তোমার তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারো। হ্যাঁ, এই টপিক থেকে আসছে হচ্ছে ফিয়াট মানি, একটা কনসেপ্ট। কি ফিয়াট মানি? যে ধর হচ্ছে যে 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 অ্যাসেটের মানে তোমার ফেস ভ্যালু অনেক, মানে মেকিং ভ্যালু অনেক কম, মেকিং চার্জ অনেক কম, 2000 টাকার নোট, যেটা কিনা তুমি বানানোর জন্য মানে কি গভর্নমেন্টের হয়তো 3.5-4 টাকা খরচা হতে পারে, কিন্তু সেটা উপরে লেখা আছে 2000 টাকা, তো এটার দাম হচ্ছে 2000 টাকা হয়ে গেল। তো এই ধরনের মানিগুলোকে বলা হয়, বা এক্সচেঞ্জেবল ম্যাটেরিয়ালগুলোকে বলা হয় ফিয়াট মানি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে লিকুইডিটি, একটা যে টপিকটা মানিটাকে ভালো করে বোঝার জন্য আমরা একটু বোঝার চেষ্টা করি লিকুইডিটি কি। লিকুইডিটি হলো যে কতটা সহজে এক্সচেঞ্জ করা সম্ভব। 2000, 10,000 টাকা, 1 লাখ টাকা, এটা এক্সচেঞ্জ করে তুমি সহজে তোমার যে ভোগ্য বস্তু বা প্রয়োজনীয় জিনিসপত্র তুমি কিনতে পারো। তো এটা হচ্ছে লিকুইডিটি অনেক বেশি, তার মানে এক্সচেঞ্জেবল অনেক বেশি, তার মানে লিকুইডিটি অনেক বেশি। জমি কিনে রেখে দিলে তুমি এটার সাহায্যে তুমি সহজে জিনিসপত্র কিনতে পারছো না। যদিও তুমি যদি বলো জমিটা রেখে দিয়ে আমাকে 10 বস্তা চাল দাও, সে মানুষ দিয়ে দেবে। তবু যাই আমি বোঝানোর সূত্রে বললাম যে এটা হুট করে তুমি ওটাকে মানিতে কনভার্ট করে বা এক্সচেঞ্জেবল ম্যাটেরিয়ালে কনভার্ট করে নিয়ে তারপর তুমি হচ্ছে যে সেটা দিয়ে এক্সচেঞ্জ করে তুমি তোমার জিনিসপত্র, মানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে, এটা হয় না। তো তার মানে কি সমস্ত মানুষ মানে কিন্তু লিকুইডিটি নয়। ধরো তুমি হচ্ছে কি যে ফিক্সড ডিপোজিট করেছো, হ্যাঁ, বললে 2 বছর পরে আমি টাকাটা তুলবো, আর তার সঙ্গে হচ্ছে কি 12% বা 11% সুদ হিসেবে 2 বছরে যা হয় সেটা আমাকে একবারে দিও, মানে কি ব্যাংক। তো এটা কি তুমি একবার যে টাকা রেখে দিয়েছো, তো তুমি তো আর তুলতে পারছো না সহজে, তাহলে তো তার মানে কি তোমার লিকুইডিটি কমে গেল, এক্সচেঞ্জেবল এক্সচেঞ্জেবিলিটি কমে গেল, তার মানে কি লিকুইডিটি কমে গেল। এটা গেল লিকুইডিটি। আর দুটো জিনিস বুঝতে হবে মানিটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট আর একটা হচ্ছে টাইম ডিপোজিট। ধরে নাও তুমি বন্ধন ব্যাংকে গিয়ে, আমরাই করেছি, 2.5 লাখ টাকা করেছিলাম এর আগে, যদিও ওটাকে তুলে নিয়েছি আমরা। তো তো মানে বন্ধন ব্যাংকে আমার মা হচ্ছে 2.5 লাখ টাকা রেখে বলছিল যে আচ্ছা আমি ডিমান্ড ডিপোজিট করবো, মানে কি আমার যখন দরকার আমি টাকাটা তুলে নেবো, আর হচ্ছে মাসে মাসে আমি যতদিন রাখছি সেই হিসেবে হচ্ছে মাসে মাসে আমাকে একটা সুদ দিতে হবে, বছরে সুদ হয়, সেটা মাসে ডিভাইড করলে যা হয় সেই হিসেবে আমাকে টাকাটা দিতে হবে। তো আমরা এটাই করেছিলাম বন্ধন ব্যাংকের সঙ্গে, যে এটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, তোমার দরকার পড়লো, চাহিদা পড়লো, তুমি টাকাটাকে তুলতে পারবে। আচ্ছা, এবার আসা যাক টাইম ডিপোজিট। টাইম ডিপোজিট মানে তুমি 10 বছরের জন্য কমিটমেন্টে চলে আসছো ব্যাংকের সঙ্গে। আমি 10 বছরের আগে তুলবো না, তো 10 বছরে আমার যা হচ্ছে কি যে পয়সা আছে, যে আমার পয়সা আছে সেটাতে যা সুদ হয় সেই সুদটা আমাকে দিয়ে দাও ব্যাংক, ব্যাস তাহলে হয়ে যাবে, আমার কিছু মানে তাহলেই হবে। কিন্তু এবার তুমি 2 বছর গেল, এবার তুমি মানে কি ব্যাংকের কাছে গেলে যে আমার পয়সা আমাকে ফেরত দাও, সে ব্যাংক কখন তোমাকে দেবে না। এটাকে বলা হয় টাইম ডিপোজিট। টাইম কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি ডিপোজিটটাকে মানে কি ক্যাশে কনভার্ট করতে পারবে না। আচ্ছা, এবার তার মানে আমরা কী কী বললাম? প্রথমে বললাম আমরা যে এই আজকের টপিকটা কী কী, আজকের টপিকটা হচ্ছে মানি। মানি হচ্ছে কি লিকুইডিটি বেশি, যত বেশি এক্সচেঞ্জেবল হবে তত বেশি লিকুইডিটি হবে। তারপর কি বললাম আমরা? ডিমান্ড ডিপোজিট আর একটা হচ্ছে টাইম ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট মানে আমি টাকাটা রাখলাম ব্যাংকে, তারপর হচ্ছে কি আমার যখন দরকার পড়লাম তো জিনিসটা তুলে ফেললাম, তো এটা হলো আমার ডিমান্ড ডিপোজিট। আর টাইম ডিপোজিট মানে কি আমি টাকাটা রাখলাম ব্যাংকের কাছে, তারপর একটা সময় পর আমি হচ্ছে টাকাটাকে তুলে নেব, এই যে নির্দিষ্ট সময় পর, সে এটাকে বলা হয় টাইম ডিপোজিট। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা যে মনিটারি পলিসি। যেমন ভারতীয় ভারত সরকার বা হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, তারপর পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, এই 3 রকমের অ্যাকাউন্টের মাধ্যমে মানে কি টাকা আয় এবং খরচের মাধ্যমে ভারতের মানে অর্থনৈতিক উন্নতি ঘটানোর জন্য চেষ্টা করে বা আর্থিক উন্নতির জন্য অবদান রাখে। ঠিক তেমনি আরবিআইও টাকা ছাপিয়ে হোক বা মার্কেটে টাকা
মানে সাপ্লাই দিয়ে অথবা মার্কেট থেকে টাকাটা আম, তুলে নিয়ে এই ইকোনমিটাকে কন্ট্রোল করছে, ভারতের ইকোনমিটাকে কন্ট্রোল করছে। তো এইভাবেও ভারতের অর্থনৈতিক উন্নতি ঘটে। তো এটাকে যে টুলসের মাধ্যমে বা যে চিন্তাধারার মাধ্যমে এবং যে অ্যাক্টিভিটি করার ফলে টাকার মাধ্যমে যে ইন্ডিয়ার অর্থনৈতিক উন্নতি করছে, তো এই ধরনের চিন্তা অ্যাক্টিভিটিকে বলা হয় মনিটারি পলিসি। ওকে, এই মনিটারি পলিসি হচ্ছে কি চালানোর জন্য গভর্নমেন্টকে বুঝতে হয় বা আরবিআইকে বুঝতে হয় আমার কোন টাকাটা, কোন মানিটা ইমিডিয়েটলি আমি হচ্ছে লিকুইডেবল, মানে বেশি লিকুইডেবল বা লিকুইডিটি বেশি, আর কোন মানি বা টাকা বা রুপির হচ্ছে কি লিকুইডিটি কম, কোনটা লিকুইডিটি বেশি আর কোনটা লিকুইডিটি কম। তো এই নিয়ে গভর্নমেন্ট হচ্ছে কি অনেক রকমের ক্লাসিফিকেশন করেছে। তো আমরা বেসিক কিছু ক্লাসিফিকেশন বুঝবো, তারপর হচ্ছে কি আমরা পরবর্তী টপিকগুলোতে যাব। তবে হ্যাঁ, অ্যাডভান্স কিছু ক্লাসিফিকেশন আছে যেটা আমাদের চাকরি পরীক্ষার জন্য খুব একটা বেশি দরকারি নয়, তো আমি সেগুলোকে স্কিপ করে যাচ্ছি। তো আপাতত আমরা বোঝার চেষ্টা করি যে বেশ কিছু লিকুইডিটি হিসেবে আমরা যে ক্লাসিফিকেশন করতে চাচ্ছি মানি এর, তো সেটাকে আমরা বোঝার চেষ্টা করি আগে। তো এই মানিকে আমরা হচ্ছে মানে লিকুইডিটি হিসেবে আমরা মানিকে 5 রকমের একটা শ্রেণী বিভাগ করতে পারি প্রাথমিকভাবে, আরও শ্রেণী বিভাগ হয় কিন্তু আমরা খুবই প্রাথমিকভাবে 5 ভাগে ভাগ করছি। একটা M0, মানে M0, M1, M2, M3, M4, ঠিক আছে। তো এই 5টা জিনিসকে বোঝার জন্য এবার আমাদেরকে আরেকটু বুঝতে হবে যে মানে আমাদের যে ভারতীয় ইকোনমি আছে, তার যে মানির যে স্টক আছে, মানি যে আছে আমাদের দেশে যে টাকাটা যে আছে, সেটাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, প্রধান 4টা ভাগে। একটা হচ্ছে কি কারেন্সি ইন সার্কুলেশন, যেটা কি না ব্যাংকে মানে টাকাটা মানে কি যে আদান প্রদান হচ্ছে, মানুষের কাছে টাকাটা আছে, আদান প্রদান হচ্ছে, তো সমস্ত টাকাগুলোকে একসঙ্গে বলা হয় কারেন্সি ইন সার্কুলেশন। সেকেন্ড হচ্ছে কি ডিপোজিট উইথ আরবিআই। 3 নাম্বারটা হচ্ছে ব্যাংকের কাছে যে টাকাটা থাকে, আর 3 নাম্বারটা হচ্ছে কি পোস্টালের কাছে যে টাকাটা থাকে। কি বললাম, একটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন, 2 নাম্বারটা হচ্ছে কি ডিপোজিট উইথ আরবিআই। কারেন্সি ইন সার্কুলেশন 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ডিপোজিট উইথ আরবিআই, 3 নাম্বার হচ্ছে ব্যাংক ডিপোজিট, 4 নাম্বারটা হচ্ছে কি পোস্টাল ডিপোজিট, ঠিক আছে। আচ্ছা, পোস্টাল ডিপোজিট। আচ্ছা, এবার আসি আমরা এই 4টা ভাগকে আরেকটু ভালো করে বুঝি। আরেকবার বলছি, ভারতে যে টাকার যে স্টকটা আছে ভারতীয় অর্থনীতিতে, সেটা হচ্ছে 4 ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কি কারেন্সি ইন সার্কুলেশন। এবার কারেন্সি ইন সার্কুলেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি ফিজিক্যাল ক্যাশ, আর হচ্ছে কি ক্যাশ উইথ ব্যাংকস, ঠিক আছে। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে ফিজিক্যাল ক্যাশ নিয়ে যেটা তোমার পকেটে আছে টাকাটা, তোমার মানি ব্যাগে টাকাটা আছে, যেটা পাবলিকের কাছে টাকাটা আছে, এটাকে বলছি আমরা ফিজিক্যাল ক্যাশ। আচ্ছা, আর 2 নাম্বার কি ক্যাশ উইথ ব্যাংকস, যে তুমি যে ব্যাংকের মাধ্যমে যে তুমি টাকাটা আদান প্রদান করছো, আর মানে কি আইসিআইসিআই ব্যাংক থেকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ব্যাংক অফ ইন্ডিয়া, হ্যাঁ, বা ব্যাংক অফ বরোদা, বিভিন্ন রকমের যে ব্যাংক আছে, তো যে টাকাটা আছে সার্কুলেশনের মধ্যে আছে সেটা বলছি আমরা কারেন্সি ইন সার্কুলেশন। কারেন্সি ইন সার্কুলেশন হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে কি ফিজিক্যাল ক্যাশ, আর একটা হচ্ছে কি সার্কুলেশন টু উইথ ব্যাংকস বা ক্যাশ উইথ ব্যাংকস, ঠিক আছে। আচ্ছা, এটা নোট করো, স্টক অফ মানি ইন আওয়ার কান্ট্রি 4টা ভাগ, এরকম চার্ট বানাতে হবে। তো একটা হচ্ছে কি কারেন্সি ইন সার্কুলেশন, 2 নাম্বারটা হচ্ছে ডিপোজিট উইথ আরবিআই, 3 নাম্বারটা হচ্ছে ব্যাংকস ডিপোজিট, 4 নাম্বার হচ্ছে কি পোস্টাল ডিপোজিট। এই 4টার মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন। কারেন্সি ইন সার্কুলেশন হচ্ছে আবার দুটো ভাগ, একটা হচ্ছে কি ফিজিক্যাল ক্যাশ, আর একটা হচ্ছে ক্যাশ উইথ ব্যাংকস। ফিজিক্যাল ক্যাশ হচ্ছে আমাদের হাতে যে টাকাটা থাকে, আর ব্যাংকস ক্যাশ উইথ ব্যাংকস মানে ব্যাংকে ব্যাংকের মাধ্যমে এক ব্যাংক থেকে আরেক ব্যাংক থেকে যখন মানুষের মধ্যে যে টাকার সার্কুলেশনটা যে হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যাশ উইথ ব্যাংকসের মধ্যে পড়ে। 2 নাম্বার তীর চিহ্নের মধ্যে পড়ছে ডিপোজিটস উইথ আরবিআই। ডিপোজিটস অফ আরবিআই এর মধ্যে আসবে দুটো পার্ট, একটা হচ্ছে ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, আর আদার ডিপোজিটস উইথ আরবিআই। ব্যাংকার্স ডিপোজিটস উইথ আরবিআই মানে কি, এটার মানে কি যে ভারতের যত রকমের ব্যাংকগুলো আছে সেটা মানে কি আরবিআই এর কাছে সিকিউরিটি মানি হোক বা অন্য কোনো কারণ হোক না কেন, যে টাকাটা ডিপোজিট করে রেখেছে আরবিআই এর কাছে, যে সেটাকে বলা হয় বা সংরক্ষিত রেখেছে আরবিআই এর কাছে, সেটাকে বলা হয় ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই। এবার আসি আদার ডিপোজিটস উইথ আরবিআই। এটার মানে কি, বিদেশি কোনো কোম্পানি, বিদেশি কোনো ব্যাংক ইন্ডিয়াতে এসে ব্যবসা করবে, বা হচ্ছে কি ফাইন্যান্স কোম্পানি আছে, বা ইন্ডিয়ার কোনো ফাইন্যান্স কোম্পানি আছে, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি,
তো বা ইন্স্যুরেন্স কোম্পানি তারা যখন হচ্ছে কি আরবিআইয়ের কাছে টাকাটা সংরক্ষিত রাখে তখন সেটাকে বলা হয় আদার্স ডিপোজিট উইথ আরবিআই। ঠিক আছে, ওকে। বা এমনও হতে পারে যে পোস্ট অফিসরা টাকাটা রাখলো আরবিআই এর কাছে গচ্ছিত রাখলো। ঠিক আছে, আমি আরেকবার বলছি, কারেন্সি ইন সার্কুলেশনের দুটো পার্ট, একটা ফিজিক্যাল ক্যাশ, একটা হচ্ছে ব্যাংক ক্যাশ উইথ ব্যাংকস বা কারেন্সি সার্কুলেশন টু উইথ ব্যাংকস হলো। এবার আসবে হচ্ছে কি ডিপোজিটস উইথ আরবিআই। আরবিআই এর ডিপোজিটের হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে কি যে ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, আর হচ্ছে কি যে আদার্স ডিপোজিটস উইথ আরবিআই। ক্লিয়ার হলো? এবার আসি আমরা ব্যাংকস ডিপোজিট। এটা কি? এটা হচ্ছে ব্যাংকের হচ্ছে কি দু রকমের, ব্যাংকে আমরা দু রকমের ডিপোজিট দেখতে পাই। সেটা একটা হচ্ছে কি যে ডিমান্ড ডিপোজিট আর একটা হচ্ছে টাইম ডিপোজিট। আর হচ্ছে পোস্টাল, লাস্টের হচ্ছে বাকি হলো পোস্টাল ডিপোজিটস। এটাও আবার দু রকমের একইভাবে, একটা হচ্ছে কি ডিমান্ড ডিপোজিট আর একটা হচ্ছে কি টাইম ডিপোজিট। আশা করি টাইম ডিপোজিট এবং হচ্ছে কি যে ডিমান্ড ডিপোজিট এগুলো তোমরা ভালো করে বুঝে গেছো আগের ক্লাসে, মানে এই ক্লাসেই। তো নেক্সট ক্লাসে আমরা আরেকটু ভালো করে পড়বো, আরেকটু ডিপে পড়বো। কি বললাম আজকের ক্লাসে হচ্ছে কি সামারি এটাই, যে আমরা আজকে লিকুইডিটি পড়েছি, ডিমান্ড ডিপোজিট কি, টাইম ডিপোজিট কি, এটা বোঝার চেষ্টা করেছি। তার সঙ্গে হচ্ছে কি যে মানে লিকুইডিটির সাথে কি সম্পর্ক সেটা দেখেছি। তারপর ভারতে যে টাকার স্টক আছে সেটা যে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন, 2 নাম্বার হচ্ছে কি যে ডিপোজিটস উইথ আরবিআই, 3 নাম্বার ব্যাংকস ডিপোজিট, 4 নাম্বার হচ্ছে কি পোস্টাল ডিপোজিট। এক একটার আবার দুটো করে ভাগ। প্রথমটার ভাগ হচ্ছে ফিজিক্যাল ক্যাশ, আর হচ্ছে 2 নম্বরের ক্যাশ উইথ ব্যাংকস। দু নম্বরের ভাগ হচ্ছে আবার দুটো, একটা হচ্ছে ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই, আর 2 নম্বরটা হচ্ছে আদার্স ডিপোজিট উইথ আরবিআই। 3 নম্বরটা হচ্ছে কি ব্যাংকস ডিপোজিট, এটা হচ্ছে কি দু রকমের, একটা হচ্ছে কি ডিমান্ড ডিপোজিট আর একটা হচ্ছে টাইম ডিপোজিট। আর হচ্ছে কি পোস্টাল ডিপোজিটস আবার দু রকমের, একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট আর একটা হচ্ছে কি পোস্টাল ডিপোজিট, টাইম ডিপোজিট। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো।